আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর আজ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। যেমন এই যে এখানে 111 নম্বর প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছিল। এখানে বলেছে কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই। তো সাধারণত জানি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই। তো এখানে যে অপশনগুলি রয়েছে, রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যার কোনো স্থানীয় মান, নির্দিষ্ট স্থানীয় মান নেই। পরের সংখ্যাটি কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? এই যে রোমান সংখ্যা পদ্ধতিটা হচ্ছে অবৈজ্ঞানিক একটি সংখ্যা, এবং আমরা সিরিয়াল নাম্বার লেখার সময় এখনও বর্তমানে রোমান সংখ্যা ব্যবহার করা হয়, বাট এটি কিন্তু অবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। পরবর্তী 113 নম্বর প্রশ্নটি, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? বরিশাল বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। কুড়ি ভিত্তিক বা 20 ভিত্তিক সংখ্যা প্রচলন করা হয় প্রথম এই যে মায়ান সংখ্যা পদ্ধতি নামে, মায়া সভ্যতার যুগে একসময় মায়ান সংখ্যা পদ্ধতি নামে কুড়ি ভিত্তিক বা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। পরবর্তী প্রশ্ন, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? ময়মনসিংহ বোর্ড 2024 সালে প্রশ্নটি এসেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি 110টা আলোচনা করেছিলাম, আজকে আমি 111 থেকে শুরু করেছি। তো এখানে বলেছে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? খ্রিস্টীয় সম্প্রদায়ের শাসকেরা শূন্যকে অপয়া বা শয়তানের রূপ বলতো। পরের প্রশ্ন, সুমেরিয়ান ও ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল কত ভিত্তিক? বরিশাল বোর্ড 2025 সালে এই প্রশ্নটি এসেছিল। সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল সাধারণত 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি। কোন সভ্যতায় সংখ্যা পদ্ধতির 60 ভিত্তিক ছিল? কিছুক্ষণ আগে বলেছি ময়মনসিংহ বোর্ড 2000 প্রশ্নটা এটা এসেছিল। বরিশাল বোর্ডে এসেছিল সেটা এবার একটু ঘুরিয়ে ময়মনসিংহ বোর্ডে দিয়েছিল, তাই না, 25 সালে। তো ক নাম্বারে যে সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান যে সভ্যতার যুগে এই 60 ভিত্তিক সংখ্যার প্রচলন ছিল। মিশরীয় সংখ্যা ছিল ড্যাশ। মিশরীয় সংখ্যা ছিল 10 ভিত্তিক। মিশরীয় সংখ্যা 10 ভিত্তিক ছিল। কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এই সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানীয় মানের ব্যবহার ছিল। যেমন আমরা এখন যে এই পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে স্থানীয় মান ব্যবহার করে থাকি। চীন ও ভারতীয় সংখ্যা ছিল ড্যাশ 10 ভিত্তিক। চীন এবং ভারতে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন ছিল। অবশ্যই 10 ভিত্তিক সংখ্যার প্রচলন বা দশমিক সংখ্যার প্রচলন সর্বপ্রথম ভারতে ছিল বলে ভারতীয় এই দশমিক সংখ্যা পদ্ধতিকে ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয়, হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়। গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসাবে প্রথম ব্যবহার করে কারা? ভারতীয়রা। আর্যভট্ট, এই শূন্য এর আবিষ্কারক আর্যভট্ট। তো ভারতীয়রা হচ্ছে প্রথম শূন্যকে একটি সংখ্যা হিসেবে ব্যবহার করেন প্রথম। কোন সংখ্যা আবিষ্কারকে আধুনিক ও গণিতের একটি অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়? শূন্যর আবিষ্কারের মধ্য দিয়ে, শূন্য আবিষ্কারের ফলে এই বিশেষ করে সংখ্যার জগতে একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয়, এবং শূন্য প্রথম ব্যবহৃত হয় ভারতে। ব্যাবিলিয়ান নাম্বার সিস্টেমের ভিত্তি কত ছিল? ওই যে 60 ভিত্তিক সংখ্যা বললাম, ব্যাবিলিয়ান সংখ্যা ছিল 60 ভিত্তিক, সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান। শূন্য এর প্রবক্তা কারা? তাই না, দারুণ প্রশ্ন। ভারতীয়রা। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন, ভারতের আর্যভট্ট। এবং শূন্য এর প্রবক্তা প্রথম ভারতীয়রাই শূন্য প্রথম ব্যবহার করে সংখ্যা হিসেবে। এই যে
ভারতীয় গণিতবিদ আর্যভট্ট প্রথম শূন্যের ধারণা দেন। এটা আমি একটু ব্যাখ্যা দিলাম নিচে। 10 ভিত্তিক সংখ্যার পদ্ধতি হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, কথা সত্য। মায়ান তো 20 ভিত্তিক। চীনেও 10 ভিত্তিক সংখ্যার প্রচলন ছিল। 1 আর 3 সঠিক উত্তর। 1 এবং 3 খ নাম্বারটি সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রায় 100টি এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব। সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করে কারা? স্থানীয় মান ব্যবহার করে ভারতীয়রা ব্যবহার করে এবং মায়ান সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে। মিশরীয়রা স্থানীয় মান ব্যবহার করেনি। অর্থাৎ মায়ান এবং ভারতীয় এই দুটো হচ্ছে স্থানীয় মান ব্যবহার করে। সংখ্যাকে প্রকাশ করা ও গণনা করার পদ্ধতিকে কি বলে? সবচেয়ে সহজ একটি প্রশ্ন, তাই না? সংখ্যাকে প্রকাশ করে এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতীক বা চিহ্ন সমূহ যেখানেই ব্যবহার করা হোক না কেন তার মান একই থাকে। সাধারণত পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর বা পজিশনের উপর ভিত্তি করে নির্ভর করে, বাট নন পজিশনালের ক্ষেত্রে মান একই থাকে, পরিবর্তন হয় না যেখানেই ব্যবহার করি। রোমান সংখ্যায় যেমন এই যে প্রতীকগুলো দেওয়া আছে, তো প্রত্যেকের ক্ষেত্রে যে এক্স ব্যবহার করেছি, তাই না? এক্স দ্বারা কি বোঝায়? এক্স দ্বারা 10 বোঝায়, আর ভি দ্বারা 5 বোঝায়, তাই না? এগুলো তো আমরা জানি রোমান সংখ্যা পদ্ধতিতে। এক্স মানে 10। এখানে 6660 সংখ্যাটির ডান দিকের তৃতীয় সংখ্যাটির মান কত? একক, দশক, শতক। 600 হবে, 600। ডান দিক থেকে যদি আমি একক দশক করে গুনতে গুনতে যাই, তো একক, দশক, শতক, এই যে এই ডান দিক থেকে তৃতীয় যেটি সেটি শতকের ঘরে আছে, তাই 600 হবে। ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন সংখ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ডিজিটাল ডিভাইস সমূহ কোন মোডে কাজ করে? বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা 0 বলতে বিদ্যুৎ নাই বোঝায়, 1 বলতে বিদ্যুৎ আছে বোঝায়। দশমিক সংখ্যা কয়টি অঙ্ক ব্যবহার করে গড়ে উঠেছে? সহজ একটি প্রশ্ন, তাই না? 10 ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলে। 10টি অঙ্ক ব্যবহার করে, দশমিক সংখ্যায় মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাই দশমিক সংখ্যার ভিত্তি 10। বাইনারি সংখ্যা কয়টি অঙ্ক ব্যবহার করে গড়ে উঠেছে? 2টি, 0 এবং 1। 0 এবং 1। সহজ প্রশ্ন। নন পজিশনাল সংখ্যা কোনটি? রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। নন পজিশনাল সংখ্যা, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ভি হচ্ছে রোমান সংখ্যা। রোমান সংখ্যার প্রতীক ভি, যার অর্থ হচ্ছে 5, এবং এই ভি হচ্ছে নন পজিশনাল, কারণ রোমান সংখ্যা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যার ভিত্তি বলে, ভিত্তি বা বেস বলে। এখানে ভিত্তির সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বুঝো সে সংজ্ঞাটাই দেওয়া আছে। কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মোট প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর দশমিক সমতুল্য মান কত? তো পূর্বের ক্লাসে আমি এই ধরনের প্রশ্নের অঙ্ক করে দেখিয়েছিলাম। তো আমরা যদি এটিকে দশমিক করতে চাই, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখব, তাহলে আমরা পাবো সম্ভবত 23 হবে। 23। সিলেট বোর্ড 2024 সালে প্রশ্নটি এসেছিল। তোমরা যারা ক্যালকুলেটরের মাধ্যমে করো তারা ক্যালকুলেটরেও এটি বের করতে পারো। ক্যালকুলেটরে বাইনারি মোডে যে এটা লিখে সমান দিয়ে যদি ডেসিমেলে ক্লিক করি তাহলে 23 সংখ্যাটি পাবো, অথবা ম্যানুয়ালিও করতে পারি। 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে পাওয়ার লিখে সমাধান করতে হবে। 12 এর সমকক্ষ বাইনারি মান কত? 12 এর বাইনারি মান আমরা 2 দিয়ে ভাগ করতে করতে বের করতে পারি, অথবা ক্যালকুলেটরেও বের করতে পারি। 1100। এই যে সরি, এটা একটু মিস্টেক আছে। 12 যেটা দশমিক সংখ্যা, এর বাইনারি মান হচ্ছে 1100।
আমরা 2 দিয়ে ভাগ করতে করতে বাইনারি তো সবাই বের করতে পারি, তাই না? দুটি সংখ্যার পার্থক্য 1f বেজ 16, প্রথম সংখ্যাটি অক্টালে দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি কত? দারুণ একটি প্রশ্ন, যশোর বোর্ড 2023 সালে এসেছিল, তা আবার বাইনারিতে প্রকাশ করতে হবে। তো এইখানে এই পার্থক্য, আর প্রথম সংখ্যাটি এত, তাই না? দ্বিতীয় সংখ্যাটি কত? তা আমরা যদি দুইটার বিয়োগফল নির্ণয় করি তাহলে পাবো, দুইটার বিয়োগফল যদি নির্ণয় করি তাহলে পাবো আমরা এই সংখ্যাটি। খ, উত্তর খ। 139 নম্বর প্রশ্ন, প্রথমে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, আবার হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে দুটির যোগফল কত? তো এই দুটির যোগফল হচ্ছে 1e হবে। কিভাবে করলাম, তাই না? প্রথম সংখ্যাটির আমরা যদি হেক্সাডেসিমাল নির্ণয় করি তাহলে বাইনারি 100 যার হেক্সাডেসিমাল 4 এই সংখ্যাটা যদি 4 যদি যোগ করি তাহলে এই সংখ্যাটি হবে হেক্সাডেসিমাল মোডে। যে প্রথমে আমরা এই 100কে হেক্সা করব, তারপরে হেক্সা হেক্সা যোগ করব, তাহলে এটা হবে। কিন্তু এটি পয়েন্টযুক্ত সংখ্যা দেওয়া আছে, এর সমকক্ষ মান কোনটি? ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছিল। তা আমরা এখানে এই অক্টাল নির্ণয় করে দেখব মেলে কিনা। এইটা হচ্ছে যে 55.2 হবে, কারণ এই যে 5 আর এই 0 1 মান হচ্ছে 2, তাহলে এইখানে কিন্তু আমাদের এই 55.2 হবে। এখান থেকে যদি অক্টালে রূপান্তর করি। পরের প্রশ্ন, এখানে পয়েন্টযুক্ত সংখ্যা দেওয়া আছে, অক্টাল কত, তাই না? এই প্রত্যেকটা আমরা যদি হিসেব করি তাহলে এই পয়েন্টের আগে প্রথমে হবে 1 আর বাম দিকে 3, 31.2। এই যে এই গ নাম্বারটি সঠিক হবে। আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি গ নাম্বারটি উত্তর পাবো। এই সংখ্যাটির সমতুল্য বাইনারি মান কত, তাই না? প্রত্যেকটা সমতুল্য 4 বিট করে বাইনারি মান বসিয়ে বাম দিকে শূন্যগুলো বাদ দিয়ে দিব। তার উত্তর হবে সম্ভবত 1 10 10, এই যে 1, এই যে এইটা উত্তর হবে, ঘ নাম্বার উত্তর হবে, ঘ, এটা হবে। এই সমস্যা এটা বাইনারিতে দেওয়া আছে, হেক্সা মান কত? বাইনারির বাম দিকের এই যে 4টে 1 শূন্য, এটার মান হচ্ছে ই, আর পরে একের পরে আরো 2টা শূন্য দিলে এখানে মান এ সি হবে, ই সি, উত্তর ই সি, ই পয়েন্ট সি, গ নাম্বার সঠিক উত্তর, ই পয়েন্ট সি। পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, এখানে একটি পয়েন্টযুক্ত সংখ্যা দেওয়া আছে বাইনারিতে, হেক্সাডেসিমাল কত? তো আমরা যদি এটাকে 4 বিট করে ভাগ করি তাহলে প্রথমে হবে 1 আর এখানে হবে বি, 1b পয়েন্ট ডিসি, 1b পয়েন্ট ডিসি, 1b, এই যে খ নাম্বারটি সঠিক উত্তর হবে। আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করার আমার অনেক ক্লাস আছে, তোমরা ওখান থেকে দেখে এগুলো শিখে নিতে পারবে। এখন যদি এটা অঙ্ক করে দেখাতে হয় অনেক সময় লাগবে। এটার হেক্সাডেসিমাল মান কত? 4 বিট করে ভাগ করব, ডান দিক থেকে 4 বিট করে ভাগ করতে হলে হবে 5, আর এখানে হবে বাম দিকে 2টা শূন্য দিলে 2 হবে, 2 5 পয়েন্ট, এখানে হবে এ সি, 25 পয়েন্ট এসি, এটা উত্তর হবে। ক নাম্বারটি সঠিক হবে আমরা যদি ক্যালকুলেট করি। এ বি সি তিনটা যোগ করব, যোগ করে সেটার বাইনারি করব, বাইনারি করলে আমরা এই খ নাম্বার সংখ্যাটি পাবো। হেক্সাডেসিমাল পদ্ধতিতে ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে হেক্সা মোডে যেয়ে তিনটে সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে এই সংখ্যাটি পাবো, খ নাম্বারটি যোগ করে বাইনারি করতে হবে, তাহলে পাবো। পরের প্রশ্ন, 5 8b ধারার পরবর্তী মান কত? আচ্ছা, এখানে কত কত করে বৃদ্ধি করছে একটু লক্ষ্য করি। 5 এর সাথে 3 যোগ করে 8 হয়েছে, 8 এর সাথে 3 যোগ করে 11, 11-র মান বি, বি এর সাথে 3 যোগ করে 14 হবে, 14-র মান ই, অর্থাৎ এই ধারার পরের সংখ্যাটি ই হবে। আমরা ক্যালকুলেটরকে হেক্সা মোডে নিয়ে আমরা যদি বি এর সাথে 3 যোগ করি তাহলে ই পাবো, হেক্সাডেসিমাল মোডে ক্যালকুলেটরকে নিয়ে। যশোর বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল। ই এফ এফ এর পরের সংখ্যাটি কত? আচ্ছা, এর পরের সংখ্যাটি যদি নির্ণয় করতে হয় তাহলে এই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করে এটা সমাধান করতে পারি। ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে হেক্সা মোডে যাব,
যাওয়ার পরে এই সংখ্যাটা তুলে তার সাথে 1 যোগ করব, যোগ করে আমরা পাবো সম্ভবত F00 পাবো। এটা যোগ করলে পরের সংখ্যাটি ক্যালকুলেটরের মাধ্যমে করলে তোমাদের সময় সেভ হবে। ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিতে হবে প্রথমকে, তারপরে এই সংখ্যাটা তুলে যা তার সাথে 1 যোগ হবে, পরের সংখ্যা বললে 1 যোগ হয়। 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা, কত কত করে বৃদ্ধি করছে সেটা দেখতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা এটা, কিন্তু যেহেতু ডি আছে তো ডি এর মান 13, তো 5-এর সাথে 8 যোগ করে 13 হয়েছে। হেক্সাডেসিমাল মোডে 13-এর সাথে 8 যোগ করে 15 হয়েছে। এখন আমরা 15-এর সাথে 8 যোগ করব, 8 যোগ করলে হবে 1D। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে পেলাম, বিষয়টা আমি আরেকবার বলছি। প্রথমে আমরা ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিব, নেওয়ার পরে এই 15 তুলবো, তুলে এর সাথে 8 যোগ করব, কারণ 8 পার্থক্য, তো 8 যোগ করলে আমাদের 1D হবে। এবার পরের প্রশ্নটি লক্ষ্য করি, দারুণ একটি প্রশ্ন। x বেজ 5, এখানে x এর মান যদি 14 হয় পরের সংখ্যাটি কত? দারুণ প্রশ্ন। অর্থাৎ 5 ভিত্তিক সংখ্যায় বরিশাল বোর্ড 2024 সালে প্রশ্নটি এসেছিল। প্রশ্ন কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। 5 ভিত্তিক সংখ্যায় এই 14-এর সাথে 1 যোগ হবে। 14-এর সাথে যদি 1 যোগ হয়, 4-এর সাথে 1 যোগ করলে কত হবে? 5, কিন্তু 5-এর শূন্য বসবে, হাতে থাকবে 1, সে 1 2-এর সাথে যোগ করে 20 হবে উত্তর। আবারও বলছি, 14-এর সাথে যদি 1 যোগ করি এই 5 ভিত্তিক সংখ্যায় 20 হবে। কিভাবে হবে? এই 5 ভিত্তিক সংখ্যায় 4-এর সাথে 1 যোগ করে 5, 5-এর শূন্য, হাতে থাকবে 1, সে 1 বাম দিকে লিখে দিব। 5 ভিত্তিক সংখ্যায় যোগফল 5 হলে 5-এর শূন্য বলবে, সেজন্য 20 উত্তর। এইখানে এই সংখ্যাটি, পরের সংখ্যাটি কত? এটা একটা অক্টাল সংখ্যা। এটা ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। 17-এর সাথে যদি 1 যোগ করি আমরা অক্টাল মোডে, যে ক্যালকুলেটর মোড চেঞ্জ করে আমরা অক্টাল মোডে নিতে পারি, ক্যালকুলেটরও করতে পারি। এটির সাথে 1 যোগ করলে 20 হবে, 20 হবে। পরের সংখ্যা বললে 1 যোগ হয়। পরের প্রশ্ন, ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটি এসেছিল। ডাবল এফ এর পূর্বের সংখ্যাটি কত? আচ্ছা, পূর্বের সংখ্যা যদি বলে তাহলে এখান থেকে 1 বিয়োগ হবে। তা আমরা যদি ডাবল এফ এর সাথে 1 বিয়োগ করি, এই শেষের এফ এর পরিবর্তে এফ এর আগের সংখ্যাটা ই হবে, ই, তো উত্তর হবে FE। 1 মাইনাস করলে FE পাবো। ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা করি, ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে প্রথমে হেক্সা মোডে নিব, নেওয়ার পরে এই জাস্ট এটার সাথে 1 মাইনাস করব, তাহলে এই সংখ্যাটি হবে। টেন বেজ 16, মানে এটি হেক্সাডেসিমাল সংখ্যা, এর পূর্বের সংখ্যাটি কত? তো এখানেও একই রকম, আমরা প্রথমে এই হেক্সাডেসিমাল মোডে যাব ক্যালকুলেটরকে নিয়ে, তারপর সেখান থেকে 10 তুলে নিব ক্যালকুলেটরে, সেখান থেকে 1 মাইনাস করব, মাইনাস করলে F হবে, উত্তর F। কুমিল্লা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। 29 সংখ্যাটির বাইনারি মান কত? তো 29 দশমিক সংখ্যা, আমরা ওইটার বাইনারি মান বের করতে পারি। বারবার 2 দ্বারা ভাগ করলে বাইনারি মান পাবো। বরিশাল বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। 29-এর বাইনারি মান আমাদের এই সংখ্যাটি হবে, এই যে 3101। আমরা বারবার যদি 2 দ্বারা, অবশ্য ক্যালকুলেটরে বের করা যায়, ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে 29 তুলে সমান দিয়ে যদি আমরা বাইনারিতে প্রেস করি, লগের উপরে বাইনারি লেখা আছে, লগ বাটনে, সেটা যদি প্রেস করি তাহলে পাবো। সিগন্যালটির সমকক্ষ, যশোর বোর্ড 2025 সালে এসেছিল। ও সিগন্যালটি এখানে উপস্থাপন করা হয়নি, উত্তর ক হবে। তোমাদের যাদের বই আছে তারা এই যশোর বোর্ড 2025 সালে যে এখানে সিগন্যালটি তোমরা, আমি পরের ক্লাসে পরবর্তীতে এখানে সিগন্যালটি আমি অঙ্কন করে দিব, সময়ের অভাবে আমি এখানে অঙ্কন করা হয়নি। এই যে এখানে যেমন সিগন্যালটির সাংখ্যিক মান কত, এরকম একটা সিগন্যাল এখানে হবে যেটি অঙ্কন করা হয়নি। তো যাই হোক, তোমাদের বইতে তো অবশ্যই আছে। যশোর বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। প্রশ্ন হচ্ছে এইটার মান কত হবে? এটার মান, এইটা ডিজিটাল সিগন্যাল দেয়া আছে, এটা নিচে 0 আর উপরে 1,
তো এই যে ঘ নাম্বার সঠিক হবে কীভাবে হবে, নিচে 0 উপরে 1, তাহলে 0 1 আবার 0 0, এই যে 0 0 আবার এখানে দুইটা 1 1 1 1 1 0 0 আবার 1, তাহলে 0 1 উপরে গেছে, তো এটা সঠিক। পরের প্রশ্ন, 8 ভিত্তিক সংখ্যা হলো 0 এবং 7। 8 কিন্তু 8 ভিত্তিক সংখ্যা নেই। 8 ভিত্তিক সংখ্যার প্রতীক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে 8 কিন্তু নাই, তা 1 আর 2 অর্থাৎ ক নাম্বার সঠিক উত্তর। এই সংখ্যাগুলির মান কত? দারুণ প্রশ্ন। আচ্ছা, সবগুলোকে আমরা ডেসিমেল করব, তারপর ডেসিমেলগুলো যোগ করে সেটার সমতুল্য হেক্সাডেসিমেল করে দেখব, বাইনারি করে দেখব, অক্টাল করে দেখব। ডেসিমেল যেমন এর মান 14, 14 যোগ 11-র মান 3, 11 বাইনারি যার মান 3, 14-র সাথে 3 যোগ করে কত হবে? 14-র সাথে 3 যোগ করে এই 17 হবে, তার সাথে আবার 7 যোগ করব, তাহলে 24 হবে। 24-এর সমতুল্য এই অক্টাল মান হচ্ছে, এই হেক্সা মান হচ্ছে 18, আর বাইনারি হচ্ছে এই 30, সেজন্য 1 আর 3 সঠিক উত্তর। অর্থাৎ এই প্রত্যেকটাকে প্রথমে দশমিকে রূপান্তর করব, তারপর যোগ করব, যোগ করে সম্ভবত 24 হবে। 24-এর সমতুল্য হেক্সাডেসিমেলে 18, অক্টালে 30। আমরা ক্যালকুলেটরে বের করে দেখতে পারি, বাট বাইনারি 24-এর মান না, সেজন্য এটা সঠিক না। এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর সমতুল্য এটা 1, এটা হচ্ছে 16 আর 5, 21 হবে উত্তর, 21, এবং অক্টালে এই 25, হেক্সাডেসিমেলে আবার 15, সবগুলাই সঠিক। এখন সবগুলা সঠিক বুঝবো কীভাবে, তাই না? আমরা প্রথমেই ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, নিয়ে সংখ্যাটি তুলব, তুলে একবার ডেসিমেলে ক্লিক করব, দেখব 21 আছে কি না, অক্টালে ক্লিক করব, দেখব 25 আছে কি না, হেক্সায় ক্লিক করব, দেখব 15 আসে কি না, সবগুলো মিলে যাবে। ক্যালকুলেটরের ব্যবহার ইতিপূর্বে আমি দেখিয়েছি, অথবা এই চ্যানেলে আমার ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে ক্লাস আছে, তোমরা ওগুলোও দেখে নিতে পারো। দেখে বিভিন্ন সংখ্যা পদ্ধতির স্থানান্তর আছে ক্যালকুলেটর ব্যবহার করে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, সমকক্ষ মান। আচ্ছা, এই বাইনারিতে আমরা ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে এই মোডে নিব, বাইনারি মোডে নেওয়ার পরে প্রশ্নটি তুলব, তারপরে সমান দিয়ে একবার হেক্সায় ক্লিক করব, এটা পাই কিনা, আবার একটা অক্টালে ক্লিক করব, এটা পাই কিনা, ডেসিমেলে ক্লিক করব, 95 পাই কিনা, সবগুলোর সাথে মিলে যাবে। উত্তর হচ্ছে আমাদের ঘ, বড় ঘ। এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, আমরা ক্যালকুলেটরের মোড চেঞ্জ করব, মোড চেঞ্জ করে প্রথমে যে এই সংখ্যাটা লিখব, বাইনারি সংখ্যাটা বাইনারি মোডে নিয়ে লিখব, লেখার পরে সমান দিয়ে একবার অক্টালে ক্লিক করব, ডেসিমেলে ক্লিক করব, হেক্সায় ক্লিক করব, ক্লিক করে দেখব আমরা 1 এবং 2 সঠিক হবে, এই হেক্সা এটার সাথে মিলবে না, 1 এবং 2 সঠিক হবে, মানে অক্টাল ওই সংখ্যার সমতুল্য, অক্টাল হচ্ছে এটা, দশমিক হচ্ছে এটা, অক্টাল আর ডেসিমেল, হেক্সাডেসিমেল হবে না। হেক্সাডেসিমেল কেন হবে না? হেক্সাডেসিমেল হবে 2E হবে উত্তর, 2E, কিন্তু 2F আছে, তো সেজন্য সঠিক না। এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন প্রায় এসেছে, কুমিল্লা বোর্ড 23-এ এসেছে, তাই না? ভালোই এসেছে মনে হচ্ছে। এই সংখ্যাটি হতে পারে কোনটা কোনটা, আমরা এই সংখ্যাটা ক্যালকুলেটরে তুলব, তুলে একবার অক্টালে ক্লিক করব, দিয়ে দেখব 66 পাই কিনা, একবার ডেসিমেলে ক্লিক করব, দেখব এই 54 পাই কিনা, আর একবার হেক্সায় ক্লিক করব, দেখব 36 পাই কিনা, সবগুলাই পাবো, সবগুলাই সঠিক হবে। একটি বিষয় আমি আবার বলছি, এই ধরনের প্রশ্নের উত্তর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দিব, তাহলে সহজ হবে। ক্যালকুলেটরের ব্যবহার আমি ইতিপূর্বে আলোচনা করেছি, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। পরের প্রশ্ন, এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, সিলেট বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। এটার সমকক্ষ আমরা এই নিম্নের কোনগুলি সঠিক সেটা যদি ঠিক করতে চাই, তাহলে ক্যালকুলেটরকে প্রথমে এই বাইনারি মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, তারপরে সংখ্যাটি তুলব, তোলার পরে ডেসিমেলে ক্লিক করে দেখব এটা মেলে কিনা, তারপরে অক্টালে ক্লিক করে দেখব এটা মেলে কিনা, হেক্সায় ক্লিক করে দেখব এটা মেলে কিনা। 1 এবং 3 মিলবে, এই খ নাম্বারটি সঠিক না, 1 এবং 3 সঠিক। একচল্লিশ অক্টাল সংখ্যার সমকক্ষ মান হলো, বরিশাল বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল।
প্রথমে আমরা 41 সংখ্যাটি মোড চেঞ্জ করে অক্টাল মোডে নিব ক্যালকুলেটরকে। ক্যালকুলেটরের ব্যাপার তো আমরা জানি। অক্টাল মোডে নিয়ে 41 তুলে নিব। তোলার পরে একবার ডেসিমেলে ক্লিক করব, একবার বাইনারিতে ক্লিক করব, একবার হেক্সাডেসিমেলে ক্লিক করব। ক্লিক করে দেখব ওই অঙ্কগুলোর সাথে মিলে কিনা। এখানে 1 এবং 3-এর সাথে মিলবে, এই 20 হবে না, এটা ভুল। তো 1 এবং 3-এর সাথে মিলবে। একটি বইয়ের মূল্য ডাবল এ হেক্সায় দেওয়া আছে, তার সমকক্ষ নিচের কোনটি সঠিক হবে, তাই না? আচ্ছা, ঢাকা বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল, দারুণ একটি প্রশ্ন। তো এটা সমাধান করতে হলে প্রথমে আমাদের ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে এই যে এ ডাবল এ এটা তুলতে হবে, হেক্সা মোডে যে তোলার পরে ইকুয়াল টু দিয়ে একবার ডেসিমেলে ক্লিক করব, দেখব 170 পাই কিনা। একবার অক্টালে ক্লিক করব, এটা পাই কিনা। একবার বাইনারিতে ক্লিক করব, সবগুলাই সঠিক হবে, কারণ ওইটার সমতুল্য সবগুলাই আমরা পাবো ক্যালকুলেটরে ধারাবাহিকভাবে যদি করি। এ বি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, এর সমতুল্য ড্যাশ। এখন এ বি এক্স পরের অঙ্ক যেভাবে করেছি সেইভাবেই করব। প্রথমে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিব, নেওয়ার পরে এই এ বি তুলব ক্যালকুলেটরে। তোলার পরে ইকুয়াল টু দিয়ে একবার বাইনারিতে ক্লিক করব, দেখব এটা পাই কিনা। একবার অক্টালে ক্লিক করব, দেখব এটা পাই কিনা। একবার ডেসিমেলে ক্লিক করব, দেখব এটা পাই কিনা। তো এখানে 1 এবং 2 পাওয়া যাবে, 3 পাওয়া যাবে না। তো 1 এবং 2 অর্থাৎ ক নাম্বারটি সঠিক। তিনশো 21 সংখ্যাটি হতে পারে ড্যাশ। 321 সংখ্যাটি অক্টাল হতে পারে, ডেসিমেল হতে পারে, হেক্সাডেসিমেল, সবগুলাই হবে, সবগুলাই হবে অক্টাল। কারণ এই যে এইখানে 1, এই 3, 2, 1, এই প্রত্যেকটা প্রতীক ডেসিমেলের মধ্যেও আছে, অক্টালের মধ্যেও আছে, হেক্সাডেসিমেলেও আছে, তাই তিনটাই সঠিক। এই সংখ্যাটি হতে পারে, এটা রিপিট হয়ে গেছে, প্রশ্নটা স্কিপ করে গেলাম। এই 762 সংখ্যাটি হতে পারে, হ্যাঁ, এটা দশমিক হবে, অক্টাল হবে, হেক্সাডেসিমেলও হবে, তিনটাই হবে। কুমিল্লা বোর্ড 16 সালে প্রশ্নটি এসেছিল, তিনটাই সঠিক। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে বাইনারি সংখ্যা এর সমতুল্য। আচ্ছা, এটাও আমরা প্রথমে ক্যালকুলেটরে করব, তাহলে সুবিধা হবে। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে আমরা প্রথমে এই সংখ্যাটিকে নির্ণয়ের জন্য ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব। নেওয়ার পরে বাইনারি সংখ্যাটি তুলব, প্রশ্নের যে দেওয়া আছে। দেওয়ার পরে একবার ডেসিমেলে ক্লিক করব, 10 মিলবে। আবার একবার অক্টালে ক্লিক করব, 2 মিলবে। এই 3 নাম্বারটা মনে হয় হবে না, তাই 1 এবং 2 সঠিক উত্তর। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এগুলো করব, তাহলে সুবিধা হবে। একশো 11 সংখ্যাটি হতে পারে বাইনারি, অক্টাল, ডেসিমেল, সবই হতে পারে। 111, এই যে 1 1 1 এই প্রতীকগুলো অক্টালেও আছে, ডেসিমেলেও আছে, বাইনারিতেও আছে। এখন অনেক শিক্ষার্থী কিন্তু বাইনারিতে টিক মারবে, কিন্তু না, সবগুলো সঠিক হবে। পরের প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং 172 নং প্রশ্নের উত্তর দাও। আইসিটি শিক্ষক দুটি সংখ্যা লিখলেন যা নিম্নরূপ। দুইটাই বাইনারি সংখ্যা, দুইটাতে কিন্তু পয়েন্ট আছে। আবার দুটি সংখ্যার পার্থক্য কত? বিয়োগ করব, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটাকে আবার দশমিক করে দেখব হয় কিনা, অক্টাল করে দেখব হয় কিনা, হেক্সাডেসিমেল করে দেখব হয় কিনা। 1 এবং 2 সঠিক হবে, 3 নাম্বার সঠিক হবে না। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 173 174 নং প্রশ্নের উত্তর দাও। এখানে সংখ্যা দুটির পার্থক্য এত, তাদের মধ্যে বড়টি এত হলে ছোটটি কত, তাই না? দারুণ একটি প্রশ্ন। বড় সংখ্যা থেকে তাহলে ছোটটি বিয়োগ করলেই তো পার্থক্যটা বিয়োগ করলে কিন্তু ছোট সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ এই হেক্সাডেসিমেল সংখ্যা এই 5D-কে আমরা দশমিক করব, তারপর দশমিক থেকে এই দশমিক বিয়োগ করব। বিয়োগ করে যা হয় সেটার আবার বাইনারিতে রূপান্তর করব, করে আমরা পাবো এই খ নাম্বারটি সঠিক উত্তর। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2025 সালে এসেছিল।
অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত বড় অঙ্ক আসলে আমরা উত্তর দেব, সময় পাবো কিভাবে? সময় পাবে, কারণ এত বড় অঙ্ক তো সব আসে না, একটা দুটো আসে, আর এটা যে জানে তার কাছে কম সময় লাগবে। এই হেক্সাডেসিমেল হতো ডেসিমেল করে, ডেসিমেল এটা যোগ করে তার বাইনারি করব, তাহলে তো হয়ে গেল। সংখ্যা দুটির যোগফল কত? এখানে সংখ্যা দুটি যোগ করব। আচ্ছা, সংখ্যা দুটি কী কী ছিল একটু দেখে আসি। এই সংখ্যা দুটির যোগফল, অর্থাৎ সংখ্যা দুটি এই দশমিক করব, এটাকে দশমিক যোগ করব, যোগ করে যা হবে সেটার বাইনারি একবার করব, দশমিক করব, তারপরে হেক্সা করব, করে দেখব কোনটার সাথে মিলে। আমার মনে হয় 1 আর 2 সঠিক হবে, হেক্সাডেসিমেল হবে না। নিম্নের উদ্দীপকটি পড়ো এবং 175 ও 76 নং প্রশ্নের উত্তর দাও। ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করলে আতিক বলল, আমার বয়স 1011 এটি বাইনারিতে দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে আতিকের বয়সের সমকক্ষ হলো, এই সংখ্যাটি সমকক্ষ কোনটি সঠিক সেটি দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই সংখ্যাটিকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি মোডে যে তুলে নিব, নেওয়ার পরে একবার অক্টালে ক্লিক করব, দেখব প্রথমটা মেলে কিনা, তারপরে আবার ডেসিমেলে ক্লিক করব, দেখব তৃতীয়টি মেলে কিনা, হেক্সাডেসিমেলে ক্লিক করব, দেখব চতুর্থটি মেলে কিনা। আমাদের এই যে খ নাম্বারটি সঠিক, ওইটার সমকক্ষ অক্টাল মান হচ্ছে এই 24 অক্টাল সংখ্যা। 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেল কত হবে? দারুণ একটি প্রশ্ন তো। দেখি আতিকের বয়স কত ছিল। আতিকের বয়স যা ছিল এইটাকে আমরা দশমিকে রূপান্তর করে তার সাথে 10 যোগ করব। 10 বছর পরে না 10 যোগ করব, যেটা পাবো সেটা সমতুল্য হেক্সাডেসিমেল নির্ণয় করব ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে আমরা পাবো 1E, এই সংখ্যাটি পাবো। অর্থাৎ দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে যোগ করে যা হবে সেটার হেক্সা করব, ক্যালকুলেটরের মাধ্যমে করব, তাহলে সময় সেভ হবে। এখানে এই শিক্ষক করিমকে জিজ্ঞেস করলো, তোমার ক্লাস রোল কত? করিম উত্তর দিল 3D। কুমিল্লা বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। উদ্দীপকের সংখ্যাটি সমকক্ষ দশমিক মান কত? অনেক সহজ কিন্তু। 3D এর সমতুল্য দশমিক যদি রূপান্তর করতে চাই, তাহলে দুইটাকে 16 দ্বারা গুণ করে পাওয়ার লিখে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 61। 61 সঠিক উত্তর, 3D। উদ্দীপকের করিমের রোলের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? করিমের রোল কত ছিল? 3D, এটাকে দশমিক করব, দশমিকে রূপান্তর করব। তারপর যে দশমিক রূপান্তর করে যে সংখ্যাটি পেয়েছিলাম সেটা হচ্ছে 61। 61-র সাথে আবার এই 5 যোগ করব, 5 যোগ করলে আমরা পাবো 66। 61-এর সাথে 5 যোগ করলে 66 হয়। সহজ কিন্তু, অতটা জটিল না এই প্রশ্নটা, কিন্তু একটু চেষ্টা করতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। পরের প্রশ্ন লক্ষ্য করি। এখানে বলছে উদ্দীপকটি পড়ে এত নং প্রশ্নের উত্তর দাও। একজন ফল বিক্রেতা এই এত টাকার আপেল ও এত টাকার কমলা বিক্রি করে সর্বমোট 20 টাকা লাভ হলো। প্রথমটি দেয়া আছে হেক্সাডেসিমেলে, পরেরটি দেয়া আছে অক্টালে, তারপরটা অক্টাল। দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত? অর্থাৎ এই যে 20 আছে না, 20কে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখে তাকে যদি সরল করি তাহলে আমাদের এই সংখ্যা উত্তর হবে 16। 20 অক্টাল সংখ্যা যার দশমিক মান 16। পরেরটা বলছে যে বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টালে পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এই মোট বিক্রয় মূল্য হচ্ছে একটা দেয়া আছে 59, যেটি হেক্সাডেসিমেলে দেয়া আছে, আরেকটি 50 যেটি অক্টালে দেয়া আছে। তো এই দুইটাকে দশমিক করব, দশমিকে রূপান্তর করব ক্যালকুলেটর ব্যবহার করে। দশমিকে রূপান্তর করার পরে যোগ করব, যোগ করে মোট হবে, সেটাকে আবার অক্টালে রূপান্তর করব। বাহ, 202 উত্তর হবে। পরের প্রশ্নে যাই। নিচের উদ্দীপকটি পড়ে 181 নং প্রশ্নের উত্তর দাও। এখানে সংখ্যাটি 77 যেটি অক্টালে দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রোলের সমকক্ষ নিম্নের কোনগুলো সঠিক, তাই না? তো এইটা করতে হলে আমরা ক্যালকুলেটরে করব। 77 প্রশ্নটি তুলে নিব আমরা ক্যালকুলেটরে, মোড চেঞ্জ করে অক্টাল মোডে যেয়ে এটা তুলব। তোলার পরে সমান দিয়ে একবার দশমিক দিব, 63 মেলে কিনা, একবার বাইনারি করব এই সংখ্যাটি মেলে কিনা, এবং একবার হেক্সাডেসিমেল করব এটা মেলে কিনা। তো এখানে তিনটাই মিলবে, তিনটাই সঠিক উত্তর। পরের প্রশ্ন,
নিচের উদ্দীপকটি পড়ো এবং 172 ও 173 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার আতিক কামালকে বলল, তোমার বয়স কত? কামাল বলল যে আমার বয়স, বাইনারিতে একটা সংখ্যা বলল 101 প্রশ্ন হচ্ছে এই বাইনারি সংখ্যাটিকে যদি আমরা বিশেষ করে এই এই অক্টালে রূপান্তর করতে চাই তাহলে মান কত হবে, তাই না? তো এইটা 55 হবে, 55 কীভাবে হবে? এই যে এই ডান দিকের এই 101 এটা 5-এর মান, বাম দিকে 101 এটা 5-এর মান, অথবা অন্যভাবে করতে পারি। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে বাইনারি মোডে যে সংখ্যাটি তুলে সমান দিয়ে যদি আমরা অক্টালে প্রেস করি তাহলে 55 পাবো। প্রশ্নটি দিনাজপুর বোর্ড 17 সালে এসেছিল। আতিক কামালকে বললো তোমার ওই প্রশ্নটা রিপিট হয়ে গেছে নাকি? উদ্দীপকটি পড়ো এবং 184 ও 185 নং প্রশ্নের উত্তর দাও। কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার ক্লাসে 77 সংখ্যা লিখলেন, এবার দশমিকে রূপান্তর করতে হবে। 77 দশমিক সংখ্যা সমান 77 অক্টাল সংখ্যার সমতুল্য দশমিক মান হচ্ছে এই 7 এবং 7 কি আমরা 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখে সরল করব। সঠিক উত্তর হচ্ছে 63 সঠিক উত্তর। কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে এই 77 লিখলেন, ভালো কথা। ওই উদ্দীপকটি আমি এখানে নিয়ে আসলাম। উদ্দীপকের পরবর্তী সংখ্যাটি কত? অনেক সহজ, আমরা ক্যালকুলেটরে এটা করব। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে প্রথমে অক্টাল মোডে নিব, নেওয়ার পরে 77-এর সাথে 1 যোগ করব, যোগ করলে 100 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো শুনতে পেয়েছো আজান দিচ্ছে, একটু পরে আজানের পরে আবার শুরু করব। আজানের জন্য আমি একটু বিরতিতে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এখানে উদ্দীপক নির্ভর প্রশ্ন। উদ্দীপকে বলেছে উদ্দীপকটি পড়ে 186 ও 87 নং প্রশ্নের উত্তর দাও। আইসিটি বিষয়ে এখানে 101টি অক্টাল সংখ্যা দেওয়া আছে। অক্টাল সংখ্যা কিন্তু হচ্ছে 8 ভিত্তিক। উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমেল কত? অক্টাল আমরা এটা ক্যালকুলেটরে করতে পারি। ক্যালকুলেটরকে প্রথমে মোড চেঞ্জ করে অক্টাল মোডে নিব, নেওয়ার পরে 100 তুলব, তুলে সমান দিয়ে যদি হেক্সাডেসিমেলে ক্লিক করি তাহলে আমরা এই 40 পাবো। 40। আমি আবারও বলছি, এগুলি ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে আমাদের অনেক সহজ হবে। ক্যালকুলেটর ব্যবহার আমরা শিখে নিব, আমাদের স্যারের কাছ থেকে শিখে নিব, আমরা সংশ্লিষ্ট স্যারের কাছ থেকে, অথবা এই আমার ক্যালকুলেটর ব্যবহারের এই চ্যানেলের নিয়মের অনেক ভিডিও আছে, তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে। পরের প্রশ্ন লক্ষ্য করি। উদ্দীপকের ওই প্রশ্নের আলোকে বলেছে আগের সংখ্যাটি কত? এটা তো আরও সহজ। 100 সাথে 1 মাইনাস করব, তবে হেক্সাডেসিমেল মোডে নিব। ক্যালকুলেটরকে চেঞ্জ করে হেক্সাডেসিমেল মোডে নিব, নেওয়ার পরে এই 100 লিখে সেখান থেকে 1 মাইনাস করব। মাইনাস করলে হবে 7777। কারণ 77-এর সাথে এই অক্টাল পদ্ধতিতে 77-এর সাথে 1 যোগ করলে 100 হয়, তাহলে 100 সাথে আবার 1 বিয়োগ করলে 77 হবে, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন 188 এবং 189 প্রশ্নের উত্তর দিতে হবে। লক্ষ্য করি উদ্দীপক নির্ভর। কুমিল্লা বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। শিক্ষক ছাত্রকে রোল জিজ্ঞেস করলো, ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং এত বলল, ভালো কথা। উল্লিখিত সংখ্যার সাথে এত যোগ করলে যোগফল কত হবে? অর্থাৎ ওই বাইনারির এই বাইনারি দুটো যোগ করব, বাইনারি যোগ করব। তো যোগফলটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি। ক্যালকুলেটরে বাইনারি মোডে নিব, মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিয়ে দুটো সংখ্যা যোগ করব। অনেক সহজ, কিন্তু যোগ করলে আমরা পাবো এই যে খ নম্বর সংখ্যাটি। তোমরা নিজেও একটু ট্রাই করতে পারো। পরের প্রশ্ন, উদ্দীপকটি পড়ো এবং 88-89 নং প্রশ্নের দিতে হবে। শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো ছাত্রটির রোল নম্বর কত, সেই সংখ্যাটি বলল এর সমকক্ষ, ওই সংখ্যাটি এর সমকক্ষ কোনটি, তাই না? আচ্ছা, আমরা প্রথমে এটা ক্যালকুলেটরে যদি করি, তো ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, নেওয়ার পরে বাইনারি সংখ্যাটি তুলব, তোলার পরে এইটা সমান, তোলার পরে সমান দিয়ে একবার ডেসিমেলে ক্লিক করব। 13 মিলে কিনা? হ্যাঁ, 13 মিলবে। হেক্সাডেসিমেলে ক্লিক করব, মিলবে না, লাস্টেরটা মিলবে। 1 এবং 3 সঠিক উত্তর। এগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে সহজ হবে। তো
190 নম্বর প্রশ্ন বলেছে 1 বাইটের অর্ধেককে কি বলে? বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2023-25 সালে প্রশ্নটি এসেছিল। 1 বাইটের অর্ধেককে কি বলা হয়, তাই না? 1 বাইটকে তো সাধারণত 8 বিটে 1 বাইট হয়, আর 1 বাইটের অর্ধেক হচ্ছে 4 বিট। তো 4 বিট দ্বারা নিবল তৈরি হয়। 1 বাইটের অর্ধেককে নিবল বলে, নিবল, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে সহজেই দেখানোর জন্য কোনটিকে সাইনের জন্য নির্ধারণ করা হয়? তো সাইনের জন্য নির্ধারণ করা হয় 8 বিট রেজিস্টারের সর্ববামের বিটকে, যাকে এমএসবি বলে। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সর্ববামের বিটকে এমএসবি বলা হয়। আবার সাইন বিট নির্ধারণের ক্ষেত্রেও, চিহ্ন বিট নির্ধারণের ক্ষেত্রেও 8 বিট রেজিস্টারের সর্ববামের বিটকে এই চিহ্ন বিট বলে, যেটি এমএসবি ধরা হয়। বাইনারি সংখ্যার এমএসবি এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি কত হলে সংখ্যাটি পজিটিভ হয়? সাইন বিট যদি 0 হয় সংখ্যাটি পজিটিভ হয়, তাই না? সাইন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি পজিটিভ হয়, আর সাইন বিট যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটি নেগেটিভ হয়। এগুলো তো আমরা জানি। পরের প্রশ্ন, বাইনারি সংখ্যার এমএসবি সাইনের নির্ধারিত 1 হলে সংখ্যাটি কোন ধরনের সংখ্যা হয়? সাইন বিট যদি 1 হয় সংখ্যাটি নেগেটিভ হয়, মাইনাস হয়, ঋণাত্মক হয়। সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, ঋণাত্মক হয়। চিহ্ন বিট সহ 250কে বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট প্রয়োজন হয়? 250 সংখ্যাটিকে বাইনারিতে যদি প্রকাশ করতে হয় তাহলে এই 9 বিট দরকার হবে। কেন দরকার হবে বলি। সাধারণত 127 পর্যন্ত 8 বিট রেজিস্টারে ধারণ করে। 127-এর পরের সংখ্যাগুলি 16 বিট ধরে করতে হয়। তো 16 বিটের আইটেম তো এখানে নেই, তাহলে 8 বিটের উপরে অর্থাৎ 9 বিটে এখানে লিখে করা যাবে, সমস্যা নেই। 8 বিটের বাইনারি সংখ্যার +1কে বলা হয়। আচ্ছা, +1-এর বাইনারি তো 1, তার বাম পাশে আরও 7টা শূন্য দিয়ে এই 8 বিট রেজিস্টারে সাজানো হয়। অর্থাৎ 8 বিট বাইনারি মানের আমরা যখন সাজাবো তখন অবশ্যই ওই সংখ্যাকে প্রয়োজনীয় শূন্য দিয়ে, বাম দিকে শূন্য নিয়ে 8 বিটে রূপান্তর করতে হবে। যেমন 1-এর বাইনারি 1, তো বাম দিকে আরও 7টা শূন্য হবে, 7টা শূন্য 1 মানে 8 বিট। 8 বিটের বাইনারি সংখ্যার -1টি কীভাবে দেখানো হয়? তো -1 বলতে বোঝায় এই 1-এর পরিপূরক মান, 2-এর পরিপূরক মান, 1 সংখ্যাটির বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে 2-এর পরিপূরক করলে সাইন বিট 1 হবে। -1 মানে সাইন বিট অবশ্যই 1 হবে, কারণ সাইন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক হয়। তার গ নাম্বারটি সঠিক। এখন গ নাম্বারটি কীভাবে সঠিক হলো বলি আরেকবার। সেটা হচ্ছে 1 সংখ্যাটির 1-এর পরিপূরক করলে এই -1-এর মান পাবো, যেটি গ নাম্বার উত্তর হবে। পরের সংখ্যাটি লক্ষ্য করি। দশমিক -25কে 8 বিটে বাইনারিতে সংখ্যা প্রকাশ করলে কত হবে? আচ্ছা, 25-এর বাইনারি মানকে 2-এর পরিপূরক করে আমরা যে মান পাবো সেটি কিন্তু -25-এর বাইনারি মান হবে, অর্থাৎ এই গ নাম্বারটি সঠিক উত্তর। এবং মাইনাস হলে 8 বিট তো এখানে 2টা আছে, গ আর ঘ, তাই না? তো গ আর ঘয়ের মধ্যে যেহেতু মাইনাস বলছে, তো মাইনাসের জন্য চিহ্ন বিট 1 হবে। তো গ নাম্বারটি সঠিক উত্তর। গ নাম্বারটি কীভাবে পেলাম? 25 সংখ্যাটিকে 2-এর পরিপূরক করব, 25-এর বাইনারি মানকে 2-এর পরিপূরক করে পাবো। 2-এর পরিপূরক তো আমরা করতে পারি। আবার আর একটা কাজ করা যায়, -25-এর বাইনারি মান ক্যালকুলেটরে বের করা যায়। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে -25 সমান যদি বাইনারিতে প্রেস করি তাহলে এই সংখ্যাটি পাবো। গ নাম্বার, ডান দিক থেকে 8টা বিট। 2s কমপ্লিমেন্ট নির্ণয়ের নিয়ম কি? 2s কমপ্লিমেন্ট মানে 2-এর পরিপূরক বোঝায়। তো 2-এর পরিপূরক বের করার নিয়ম হচ্ছে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ, অর্থাৎ 1s কমপ্লিমেন্ট +1। এই যে খ নাম্বারটি, গ নাম্বারটি সঠিক উত্তর। 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে 2s কমপ্লিমেন্ট পাই। পরের প্রশ্ন, 1011 এই সংখ্যাটির কমপ্লিমেন্ট কত? কমপ্লিমেন্ট মানে এটাকে উল্টিয়ে লিখে আমরা কি পাবো? উল্টিয়ে লিখলে 1-এর পরিবর্তে 0 হবে,
এই যে খ নাম্বারটি সঠিক উত্তর হবে, অর্থাৎ এই যে জাস্ট উল্টিয়ে লিখবো। এই যে ডান দিক থেকে একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক, দুইটা একের পরিবর্তে দুইটা শূন্য, শূন্যর পরিবর্তে এক, আবার শেষের এই একের পরিবর্তে শূন্য, অর্থাৎ এই সংখ্যাটাকে উল্টিয়ে লিখে আমরা যেটি পাবো। 31 সংখ্যাটির 2s কমপ্লিমেন্ট কত? আচ্ছা, এইখানে 2-এর পরিপূরক তো আমরা বের করতে পারি, তাই না? 31-এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে উল্টিয়ে লিখে তার সাথে এক যোগ করব। আরেকভাবে করা যায়, সেটি হচ্ছে এই যে 31 সংখ্যাটিকে -31 এর বাইনারি মান কত সেটা বের করলে, -31 এর বাইনারি মান যদি বের করি তাহলে সেটা কিন্তু এই -31 এর বাইনারি মান ঘ নাম্বারটি হবে। কারণ 2-এর পরিপূরক করতে হলে আমাদের -31 এর বাইনারি মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা যদি ক্যালকুলেটরে 2-এর পরিপূরকের মান বের করতে চাই তাহলে জাস্ট -31 এর বাইনারি মান লিখব, মোড চেঞ্জ করে। ক্যালকুলেটরে কীভাবে বের করতে হয় ইতিপূর্বে তো আমি দেখিয়েছি অবশ্য। 25 সংখ্যাটির 1-এর পরিপূরক মান কত? রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য বোর্ড প্রশ্নের সমাধানগুলি দেখাচ্ছি, যার কারণে কিছু কিছু প্রশ্ন রিপিট হতে পারে। 25 সংখ্যাটি 10 ভিত্তিক সংখ্যা। এখন এটাকে বাইনারি মানে রূপান্তর করে ওটাকে 1-এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তাহলে 1-এর পরিপূরক মান নির্ণয় করলে আমরা এই সংখ্যাটি পাবো, খ নাম্বার সংখ্যাটি পাবো। কীভাবে পেলাম? 25-এর বাইনারি মান যেটা হয় সেটাকে উল্টিয়ে লিখব। 1-এর পরিপূরক কীভাবে নির্ণয় করতে হয়? বাইনারি মানকে জাস্ট উল্টিয়ে লিখব। 25-এর বাইনারি প্রথমে বের করব, তারপর সেটাকে উল্টিয়ে লিখব। পরের প্রশ্ন, 2-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার হয়? অ, যোগ করার জন্য। 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের কাজ, বিয়োগের কাজ, সব কিছুর কাজ যোগের মাধ্যমে করা যায়। অ্যাডার নামে কম্পিউটারের একটা সার্কিট আছে, অ্যাডারের মাধ্যমে আমরা শুধু যোগের মাধ্যমে যোগ করে থাকি, যেটি মাইনাস করতে হলে 2-এর পরিপূরক পদ্ধতিতে এই যোগ করার মাধ্যমে মাইনাসের মান ও বিয়োগের মানও বের করা যায়। এবার 203 নম্বর প্রশ্নে 34 সংখ্যাটির 2-এর পরিপূরক মান কত? কুমিল্লা বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল। তো 34 সংখ্যাটির 2-এর পরিপূরক মান বের করতে হলে 34-এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে তাকে উল্টিয়ে লিখে তার সাথে এক যোগ করব, তাই না? তো 2-এর পরিপূরক তো আমরা পারি। আর একটা কাজ করা যায়, সেটি হচ্ছে -34-এর বাইনারি মান বের করব, তাহলেও পাবো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটি সঠিক উত্তর, ঘ। দশমিক সংখ্যা 13-এর 2-এর পরিপূরক কত? এই 13কে -13-এর বাইনারি মান আমরা বের করব। -13-এর বাইনারি মান বের করলে আমরা পাবো যে গ নাম্বারটি সঠিক উত্তর হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, +13-এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে উল্টিয়ে লিখে আমরা বের করতে পারি ম্যানুয়ালি, খাতায় করে। আর আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাই তো -13-এর বাইনারি মান বের করলে যেটি পাবো সেটি 2-এর পরিপূরক মান 13-এর। কোনো সংখ্যার পজিটিভ সংখ্যা 2-এর পরিপূরক মান ওই সংখ্যা নেগেটিভ হয়, সেজন্য -13-এর বাইনারি মান বের করলেই আমরা এটি পাবো। দশমিক সংখ্যা 12-এর 2-এর পরিপূরক কত? রাজশাহী বোর্ড 2017 সালে প্রশ্ন এসেছিল। তো -12-এর মান যেটা সেটা উত্তর, -12-এর বাইনারি মান। এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর, -12-এর বাইনারি মান। বিষয়টি বারবার বলছি, -12-এর বাইনারি মান। একের 2-এর পরিপূরক মান কত? আচ্ছা, এক সংখ্যাটির বাইনারি মানকে 4 বিটে সাজিয়ে ওটাকে উল্টিয়ে এক যোগ করলে আমরা পাবো, এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর, 1-এর 2-এর পরিপূরক মান। দারুণ একটি প্রশ্ন, ছোট্ট প্রশ্ন। রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। 29-এর 2-এর পরিপূরক মান কত? তো 29 সংখ্যাটিকে 2-এর পরিপূরক মান বের করতে হলে 29 সংখ্যাটির -29-এর বাইনারি মান বের করলেই তো হয়। এই ঘ নাম্বারটি সঠিক। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে আমরা দশমিক থেকে বাইনারি মান নির্ণয় করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে -29-এর বাইনারি মান বের করতে হবে, -29-এর, তাহলে 2-এর পরিপূরক মান পাবো। -18 সংখ্যাটির 2-এর পরিপূরক মান কত? আচ্ছা, -18কে 2-এর পরিপূরক করলে কিন্তু +18-এর বাইনারি মান হবে। 2-এর পরিপূরক করে কোনো মাইনাস সংখ্যাকে পরিপূরক করে প্লাস ওই সংখ্যাটি প্লাসের বাইনারি মান পাই। ক নাম্বারটি সঠিক উত্তর। অনেক শিক্ষার্থী মনে হতে পারে কীভাবে হলো? আমরা +18-এর বাইনারি মান বের করব। নর্মালি যে 18 এটাই +18, +18-এর বাইনারি মান বের করলে আমরা ক নাম্বারটি পাবো। কারণ -18কে যদি 2-এর পরিপূরক করি
ফাইনালি উত্তর হবে +18। 1110 2s কমপ্লিমেন্ট কত? অনেক সহজ, এটাকে 8 বিটে সাজিয়ে উল্টিয়ে 1 যোগ করব। সম্ভবত এই গ নাম্বারটি সঠিক হবে। এই সংখ্যাটাকে 8 বিটে সাজিয়ে নিব, উল্টিয়ে নিব, তার সাথে 1 যোগ করব। এই সংখ্যাটা রিপিট হয়ে গেছে। পরের প্রশ্ন, -42 10 ভিত্তিক দশমিক সংখ্যা উপস্থাপনায় ব্যবহৃত গঠন কত? তাহলে সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত, অর্থাৎ এটাকে যদি আমরা 2 এর পরিপূরক গঠন করতে চাই তাহলে কি কি করা লাগবে এটা বলতে চাচ্ছি। -18 -42 এর মান বের করতে হলে তো +42 এর বাইনারি মানকে প্রথমে প্রকৃত 8 বিট বাইনারি মানে সাজাবো, সেটাকে উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক পাবো, তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক পাবো, তাই না? তার মানে 3টাই সঠিক হবে, 3টাই সঠিক। এখানে 2 এর পরিপূরক করার গঠনটা দেওয়া আছে, 3টা ধাপে করতে হবে, সেই 3টা ধাপ দেওয়া আছে। প্রথমে 8 বিটে সাজাবো, যাকে বলে প্রকৃত মান গঠন, তারকে 1 এর পরিপূরক করবো, মানে এটাকে উল্টিয়ে লিখবো, তার সাথে 1 যোগ করবো। ঘ নাম্বারটি সঠিক উত্তর, ঘ। প্যারিটি বিট যুক্ত কত বিটের, বিটযুক্ত কোড কত বিটের? ও, অ্যাস্কি কোডে 7 বিটের সাথে একটা প্যারিটি বিট যোগ করে 8 বিট হয়। তো প্যারিটি বিট যুক্ত কোড 8 বিটের হয়, কারণ অ্যাস্কি 7 এর সাথে একটা প্যারিটি বিট যোগ করে প্রথমে বাম দিকে একটা প্যারিটি বিট 0 যোগ করে 8 বিট হয়। কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে? বিসিডি কোড। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। শুধুমাত্র দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রতিটির এই 4 বিট বাইনারি মানে রূপান্তর করে বিসিডি কোড। বিসিডির পূর্ণরূপ কি? সহজ একটি প্রশ্ন। বাইনারি কোডের ডেসিমেল, খ নাম্বারটি সঠিক। বাইনারি কোডের ডেসিমেল বিসিডির পূর্ণরূপ। 4 বিট বিশিষ্ট কোড কোনটি? 4 বিট বিশিষ্ট কোড দুইটা, একটা হচ্ছে বিসিডি কোড আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড। তো এখানে তো হেক্সাডেসিমেল কোড নাই অপশনে, তো বিসিডি কোড হবে। আর এখানে অক্টাল কোড হচ্ছে 3 বিটের, অ্যাস্কি কোড 8 বিটের, ইউনিকোড আবার 16 বিটের। 15 এর সমকক্ষ বিসিডি কোড কত? তো 15 এর সমকক্ষ 5 এর 4 বিট বাইনারি হচ্ছে 15 এর সমকক্ষ, তাই না? তাহলে 5 এর মান বের করতে হবে বিসিডি, এই যে গ নাম্বারটি সঠিক। 5 এর বাইনারি মান বের করবো 8421 কোড ধরে, আমরা এটি পাবো 8421 কোড ধরে আমরা এই সংখ্যাটি পেয়েছি। 78 এর বিসিডি মান কত? 8 এর বিসিডি মান 1000, 7 এর বিসিডি মান 3টা 1, সম্ভবত খ নাম্বারটি সঠিক। 78কে বিসিডি কোডের 8 এর 4 বিট বাইনারি এই 1000, আর 7 এর 4 বিট বাইনারি এই যে 0 3টা 1, তার মানে কি এখানে 8টা বিট আছে। 7 এর মান প্রথমে, 8 এর মান পরে। 72 এর বিসিডি কোড কত? 2 এর বিসিডি কোড হচ্ছে 2টা 0 1 0, 2টা 0 1 0, এই যে ঘ নাম্বারটি সঠিক মনে হয়, ঘ, বড় ঘ। ইবিসিডিআইসি কোড কত বিটের? ইবিসিডিআইসি কোড হচ্ছে 8 বিটের। ইবিসিডিআইসি কোড 8 বিটের, কিন্তু এই 8 বিট এর প্রথম 4টা হচ্ছে জোন বিট, শেষের 4টা হচ্ছে সংখ্যা বিট, মোট 8 বিটের কোড। ডি অক্ষরের অ্যাস্কি কোড কত? তো ডি অক্ষরের অ্যাস্কি কোড বলতে এ বি সি ডি, তার মানে 65 66 67 68 বাইনারি, 68 বাইনারি মান, যেটি এই ক নাম্বারটি সঠিক উত্তর হবে। 68 বাইনারি মান ডি এর অ্যাস্কি কোড। কেন 68 বাইনারি মান হবে আরেকবার বলছি। 65 থেকে শুরু করে 90 পর্যন্ত এই সংখ্যাগুলোর বাইনারি মান এই বড় অক্ষর প্রকাশ করে, এ থেকে জেড পর্যন্ত। যেমন 65 হচ্ছে বড় অক্ষরের এ, বড় হাতের এ, 66 হচ্ছে বড় হাতের বি, এভাবে ডি হচ্ছে 68তম। তাই 68 বাইনারি মান যেটি, সেটি হচ্ছে ডি এর অ্যাস্কি কোড। যেমন 90 এর বাইনারি মান যেটি, সেটি হচ্ছে বড় হাতের জেড এর অ্যাস্কি কোড। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ছোট হাতের 191 থেকে শুরু হয়েছে, 191।
অ্যাস্কি কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি চিহ্নকে কোডভুক্ত করা যায়? অ্যাস্কি কোডের মাধ্যমে অ্যাস্কি 8 এর মাধ্যমে 2^8 সমান 2^8 সমান 256টি 256টি। পরের প্রশ্ন, অ্যাস্কি 8 কোডে সংখ্যাসূচক বিট কতটি? অ্যাস্কি 8 কোডের সংখ্যাসূচক বিট 4টি। অ্যাস্কি 8 কোডে যে 8টা বিট, এই 8টা বিটের কিছু ভাগ আছে। যেমন প্রথম একটা বিট হচ্ছে প্যারিটি বিট, পরের 3টা হচ্ছে জোন বিট, শেষের 4টা হচ্ছে সংখ্যা বিট বা নাম্বার বিট। তারপর 4টি উত্তর। অ্যাস্কি কোডের প্রতীক নির্দেশক কোড কোনটি? প্রতীক নির্দেশক মানে কি? প্রতীক নির্দেশক হচ্ছে অ্যাস্কি কোডের 0 থেকে শুরু করে 31 পর্যন্ত এই যে 32টি নির্দেশক, 32টি কোড, এই 32টা কোড আমাদের এই কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছে, বা বাকি 96টি প্রতীক নির্দেশক কোড। এটা কিন্তু একটু কঠিন আছে সহজের মধ্যেও। 96টি কীভাবে হলো? ওই 128টা থেকে 32টা বিয়োগ করে 128 থেকে 32টি কেন বিয়োগ করবো? ওই যে প্রথম 32টি 0 থেকে 31 পর্যন্ত প্রথম 32টি কোড হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য। এগুলো কোনো বিশেষ করে প্রতীকের জন্য ব্যবহার করা হয়নি। 8 বিটের অ্যাস্কি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটি কোড ব্যবহৃত হয়েছে? অ্যাস্কি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য 32টি ব্যবহার করা হয়েছে। 32টি ব্যবহার করা হয়েছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য। পরের প্রশ্ন, হায়ারোগ্লিফিক ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? আচ্ছা, এই সারা পৃথিবীর ভাষা একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে, তাই না? তাহলে হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে এই আরবি, ফার্সি, উর্দু, ইংলিশ, হিন্দি, বাংলা সব কিছু লেখা যায় ইউনিকোড ব্যবহার করে। সঠিক উত্তর, এখানে ইমোজিও ব্যবহার করা যায়। ইউনিকোড ব্যবহার করে সারা বিশ্বের ভাষা একসাথে লেখা যায়। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু করা হয়? ইউনিকোড যখন প্রথম সংস্করণ করা হয় তখন 24টি ভাষা ব্যবহার করে এই শুরু করেছিল, 24টি। আর এখন তো সারা পৃথিবীর ভাষা এর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? ইউনিকোড ব্যবহার করে, ইউনিকোড যেহেতু 16 বিটের কোড, তো 2^16 সমান 65,536টি প্রকাশ করা যায়। 65,536, কম না কিন্তু, অনেক। ইউনিকোড কত বিটের? ইউনিকোড 16 বিটের। আর হেক্সাডেসিমেল কোড এবং বিসিডি কোড 4 বিটের। অ্যাস্কি কোড এবং ইবিসিডিআইসি কোড 8 বিটের। আর ইউনিকোড হচ্ছে 16 বিটের। এগুলো মনে রাখবো। নিচের কোনটি 16 বিটের কোড? কিছুক্ষণ আগে বললাম ইউনিকোড, অবশ্যই ইউনিকোড। রাজশাহী বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল, ইউনিকোড। পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে, তাই না? দিনাজপুর বোর্ড 24 সালে প্রশ্নটি এসেছিল। উত্তর হচ্ছে ইউনিকোড। সঠিক উত্তর ইউনিকোড। ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। UTF-8 নিম্নের কোন কোড? আচ্ছা, UTF-8 হচ্ছে ইউনিকোড। এই যে ইউনিকোড, ঘ নাম্বার সঠিক। ইউনি বলতে ইউনিকোড বোঝায়। এবং UTF-8 এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউনিকোড এর লিখতে হলে আমাদের এটা উল্লেখ করতে হয় মেটাতে। ইমোজি কোন কোডভুক্ত? অবশ্যই ইউনিকোড, তাই না? বরিশাল বোর্ড 24 সালে প্রশ্নটি এসেছিল। ইমোজি ইউনিকোডের অন্তর্ভুক্ত। ইমোজি মানে বিভিন্ন চিত্র, ইমোজি ব্যবহার করি না আমরা। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা আমরা বিজয় ব্যবহার করে থাকি, কিন্তু বিজয় তো আর ওয়েবসাইটে ব্যবহার করতে পারি না, তাই না? ইউনিকোডের মাধ্যমে বর্তমানে সারা বিশ্বের ভাষার সাথে সাথে বাংলা ভাষাও লেখা যায়।
তাই বাংলা বর্ণমালা লেখার জন্য ইউনিকোড, কোনো ওয়েবসাইটে অথবা ফেসবুকে অন্য কোথাও যদি বাংলায় কমেন্টস লিখি, এগুলো কিন্তু সব ইউনিকোডে হয়। পরের প্রশ্ন, বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন কোড ব্যবহৃত হচ্ছে? বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার হচ্ছে। সহজ প্রশ্ন, একটি ধরনের প্রশ্ন ডাবল হয়ে গেছে, তাই না? বোর্ডে এসেছে সেজন্য দিয়েছি। ঢাকা বোর্ড 24 এসেছে এই প্রশ্নটা, সিলেট বোর্ড 23 সালে এসেছে। কোনটি 8 বিটের কোড? 8 বিটের কোড এই যে বিসিডিআইসি কোড আর অ্যাসকি কোড। বিসিডি কোডটা 4 বিটের, 8 বিটের না, তাই বিসিডি কোড হবে না। 1 আর 2 সঠিক। আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়, মানে আলফা নিউমেরিক কোড এখানে কোনগুলি সেটা বলতে চাচ্ছেন। অ্যাসকি কোড, ইবিসিডিআইসি কোড, ইউনিকোড, সবগুলাই তো হয় আলফা নিউমেরিক কোড, সবগুলাই হবে। শুধুমাত্র বিসিডি কোড এটা আলফা নিউমেরিক না, বিসিডি কোডটা নিউমেরিক, কারণ বিসিডি কোড ব্যবহার করে শুধু সংখ্যা লেখা যায়, অক্ষর লেখা যায় না, তাই বিসিডি কোডকে আলফা নিউমেরিক কোড বলা হয় না। কিন্তু ইবিসিডিআইসি কোড ব্যবহার করে অক্ষর সংখ্যা লিখতে পারি, অ্যাসকি কোড, তারপরে ইউনিকোড, সেজন্য এইগুলোকে আলফা নিউমেরিক কোড বলে। সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণ কোডভুক্ত করা হয় কিসের দ্বারা? অ্যাসকি কোড, ইউনিকোড। 1 এবং 3 সঠিক উত্তর। ইবিসিডিআইসি না, অ্যাসকি কোড এবং ইউনিকোড, এই দুটো ব্যবহার করে সকল মাইক্রো কম্পিউটারকে কোডভুক্ত করা হয় বিভিন্ন ধরনের ভাষা। পরের প্রশ্ন, 256 সংখ্যাকে নির্দিষ্ট করতে পারে কোনটি? 256টি সংখ্যাকে, 256টি প্রতীক আছে কোনটিতে, তাই না? এখানে যে 8 বিটের কোড যেগুলি, প্রথম দুইটা না 3টাই আছে। 256টি সংখ্যাকে 256টি সংখ্যা নির্দিষ্ট করতে পারে অ্যাসকি কোডেও হয়, বিসিডিআইসি কোডেও হয়, ইউনিকোডেও হয়। ইউনিকোডে তো হবেই, কারণ ইউনিকোডে তো 65,536 পর্যন্ত প্রকাশ করা যায়। পরের প্রশ্ন, এখানে দুটি সংখ্যার বিয়োগফল কত? তো এই বিয়োগফলটা আমরা করার জন্য বাইনারি বিয়োগের আমার ক্লাস আছে, সেগুলি তোমরা দেখতে পারবা। তারপরেও এই দুটোর বিয়োগফল যদি আমরা বিয়োগ করি, বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা জানি শূন্য উপরে 0 থাকলে নিচে 1 থাকলে উপরে 2 ধরে সেখান থেকে 1 বিয়োগ করে এই 2 হবে, যা 1 বিয়োগ করে 1 থাকে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, 238। এখানে বলেছে সংখ্যা, এই সংখ্যার বিয়োগফল কত? বাইনারি, দুইটাই বাইনারি সংখ্যা, তো বিয়োগ আমরা করতে পারি। বিয়োগ করলে এই ঘ নাম্বারটি সঠিক হবে। আমরা চেষ্টা করব বাইনারি বিয়োগ কীভাবে করতে হয়, ইতিপূর্বে আমি আলোচনা করেছি, এই চ্যানেলেও ক্লাস আছে আমার। যোগ কত? তো বাইনারি নিয়মে যোগ করে আমরা পাবো, এটা যোগফল পাবো। ক সঠিক উত্তর, ক নাম্বার, তার মানে উপরেটি সঠিক, উপরে যাবে, এটা উপরে যাবে। এই যে ক নাম্বারটি সঠিক। যোগ তো আমরা করতে পারি, তাই না? বাইনারি যোগের ক্লাস ইতিপূর্বে আমি আলোচনা করেছি, তোমরা এগুলো দেখলেও পারবে, যোগ পারবে তোমরা। আইসিটি ক্লাসে এত যোগফল নির্ণয় করতে বললেন, শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখলো। রে বাবা, এটা কঠিন আছে। প্রথম দুইটা যোগ করে এটার সাথে বিয়োগ হবে, বিয়োগ করলে পাবো এই যে 1010 উত্তর। প্রথম দুইটা যোগ করে নিচেরটা থেকে বিয়োগ হবে, তারপর পার্থক্য কত দেখতে হবে। বাইনারি সংখ্যা এত এবং এত যোগফল কত? দুটো যোগ করব। বাইনারি পদ্ধতিতে ক্যালকুলেটরও যোগ করতে পারি, বাইনারি মোডে যে দুটো যোগ করব, যোগ করলে আমরা পাবো এই যে গ নম্বরটি সঠিক, গ। এখানে দুটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, বিয়োগ করতে হবে। বাইনারি পদ্ধতিতে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো এই যে ক নাম্বার সঠিক। এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, প্রথমটা বাইনারি, পরেরটি হেক্সাডেসিমেল। এখন দুইটা সংখ্যাকে কি করব? যোগ করব। তো এই যে 100 বাইনারি সংখ্যা, এটার হেক্সাডেসিমেল হচ্ছে
4, তাহলে 4 এ এ এইটার সাথে যদি হেক্সাডেসিমেল পদ্ধতিতে 4 যোগ করি তাহলে সম্ভবত উত্তর হবে এ এফ, না এ ই হবে উত্তর। 4 আর 10 14, হ্যাঁ 14 হবে এর মান, 14 মান ই। বাইনারি যোগের ক্ষেত্রে 1 এবং 1 যোগ করলে 10 হয়, 1 0 হয়, কারণ 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 1 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ক্লাসের শিক্ষক এত এবং এত যোগফল নির্ণয় করলেন, একজন শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখলো। প্রথম দুইটা যোগ করে তৃতীয়টির সাথে পার্থক্য নির্ণয় করতে হবে, এর উত্তর হবে 1 0 1 0। এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, 3টা সংখ্যার মান হতে পারে, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সবগুলোকে আমরা একটা ডেসিমেল করতে পারি। যেমন এই এ এর দশমিক মান হচ্ছে 10, 2 এর দশমিক মান 10 এর দশমিক মান 2, 7 এর দশমিক মান 7, 10 আর 2 12 আর সাথে কত 22। এখন 22-এর সমতুল্য হেক্সা কত দেখতে হবে, অক্টাল কত দেখতে হবে, বাইনারি কত দেখতে হবে, দেখে যেটা হয় সেটা ঠিক মারতে হবে। তিনটাই সঠিক, তিনটাই হবে। দশমিক সংখ্যা 13, এই প্রশ্নটা তো আগে হয়েছে মনে হয়, এই প্রশ্নটা আগে হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি 246 পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি কয়েকটা ক্লাসে। তো আশা করি ক্লাসগুলি তোমরা যদি দেখো অনেক কিছু শিখতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।